আসসালামু আলাইকুম। আজকে 13 এপিসোডে আমরা শিখব যে মানুষের জীবনের গল্পকে কিভাবে বৈজ্ঞানিক উপায়ে সাজিয়ে নেওয়া যায়, যাতে করে আপনারা যখন কারোর সাথে তার দুঃখের কথা শুনছেন, তার বিষণ্ণতার কথা শুনছেন, যেহেতু এই ওভারঅল এপিসোডটা আসলে একটা সেলফ হেল্প বুকের মতো, এবং এই ওভারঅল এপিসোড কিছু মানুষ দেখছেন যারা হয়তো নিজেরা বিষণ্ণতায় ভুগছেন, চেষ্টা করছেন নিজেরা বের হয়ে আসতে, আবার কিছু মানুষ দেখছেন যারা হয়তো আশেপাশের মানুষকে একটু হেল্প করতে চাচ্ছেন, আপনার ভাইকে, বোনকে, বন্ধুদেরকে। তাদের জন্য এই এপিসোডটা হেল্প হবে এভাবে যে আপনি যখন কারোর কথা শুনবেন, অ্যাক্টিভ লিসনিং তো আপনি করবেনই, ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনবেন, আই কন্ট্যাক্ট করবেন, সকল কিছু। বাট যখন শুনবেন সেই জিনিসটাকে কীভাবে প্রসেস করবেন সেটা বোঝার জন্য একটু আমি আজকে এই এপিসোডটা করেছি। এপিসোডটা খুবই সিগনিফিক্যান্ট, এবং এটা আপনাকে বাড়তে একটা হেল্প এখানেও করবে যে যারা আপনারা পেশেন্ট বা ক্লায়েন্ট হিসেবে কখনো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যান, আপনাদেরও বুঝতে সুবিধা হবে যে একজন সাইকিয়াট্রিস্ট কী কাজটি করেন, কেন আসলে উনি কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন, এবং আমরা কিভাবে কখন কোন কাজটা করে থাকি, কিভাবে বৈজ্ঞানিক উপায়ে একজন মানুষকে বিষণ্ণতা থেকে বের করে আনা যায়। অনেকে আপনাদের মাঝে এরকম থাকেন যে হয়তো প্রথমে এসে অনেক কথা বলতে চান, সেটা অনেক ক্ষেত্রে দরকারও, বাট কেন আমরা প্রথমেই অনেক সময় কথা বলতে না দিই, আমরা কিছু প্রশ্ন করে থাকি, সেটা আমরা জীবনের গল্পটা যখন আজকে শুনবো এবং শিখবো এবং বের করব, তখন আমরা অনেক ভালো করে বুঝতে সক্ষম হব। সো আমি প্রথমে আমাদের স্ক্রিনে একটি স্টোরি শেয়ার করছি, আপনারা মনোযোগ দিয়ে নেক্সট 1 থেকে 2 মিনিট এই স্টোরিটা দেখবেন এবং ভালো করে এটা পয়েন্ট আউট করবেন, ভালো করে নিজের মাঝে এটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে শিক্ষা মানে কিন্তু অলওয়েজ ভিজুয়ালাইজেশন। যদিও এটা অপ্রাসঙ্গিক একটা কথা বলছি, বাট এটা আপনারা সারা জীবন মনে রাখবেন যারা স্টুডেন্টস শুনছেন, যে কোনো একটা জিনিস যদি আপনি শিখতে চান, তার মানে হচ্ছে গিয়ে শেখার পর বা পড়ার পর আপনি জিনিসটা সবসময় ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন। আপনি যদি একটা জিনিস ভিজুয়ালাইজ করতে না শিখেন বা না পারেন, তার মানে ওই জিনিসটা আপনার শেখা হয়নি, ওটাকে আমার তাহলে আবার পড়তে হবে, আবার জানতে হবে, তারপর ভিজুয়ালাইজ করতে হবে। সো দ্যাট আপনি যখন ডিপ্রেশন নিয়ে পড়ছেন, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আপনার সামনে আপনি একজন মানুষ দেখছেন যে ঠিক সেই 9টা সিমটম নিয়ে হাঁটছে, ঘুরছে, এবং আপনি আইডেন্টিফাই করতে পারছেন। সো এডুকেশন ইজ অল অ্যাবাউট ভিজুয়ালাইজেশন। আপনি যে জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারেন না, সেই জিনিসটা আপনার শেখাটা কমপ্লিট হয়নি। সো আমি হিস্ট্রিটা শেয়ার করছি। হিস্ট্রিতে আপনারা দেখবেন যে একটি 27 বছরের একজন ভদ্রমহিলার একটি গল্প বলা আছে, যিনি আমাদের কাছে এসেছিলেন। ভদ্রমহিলার গল্পটা খুবই কষ্টের, দুঃখের, আপনারা পড়তে পেরেছেন। আমি একটু ভেঙে আপনাকে বলি যে একজন 27 বছরের ভদ্রমহিলা, ওনার লাইফে কতগুলো সিগনিফিক্যান্ট স্ট্রেস। একটা স্ট্রেস হলো গত 4 মাস আগে তার একটা সেপারেশন গিয়েছে তার হাজব্যান্ডের সাথে, এবং সেই সেপারেশনটা একটা ফাইট দিয়ে শুরু হয়েছিল, এবং ওনার 2 মাস আগে এই করোনার এই ক্রান্তিকালে সে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার ছিল, সেখান থেকেও তার চাকরিটা চলে গিয়েছে। এটা হচ্ছে 2টা বিশাল বড় স্ট্রেস। তার ছোটোবেলার কিছু কাহিনী ছিল। ছোটোবেলার কাহিনী ছিল যে তার 12 বছর বয়সে তার মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তার বাবার বিষণ্ণতার রোগ ছিল, সে নিজে বিষণ্ণতার রোগী ছিল 17 বছর বয়সে, সে কিন্তু ওষুধও খেয়েছিল, রাইট? সে সারা জীবন হাইপোথাইরয়েডিজম এই রোগে ভুগছে, এবং হাইপোথাইরয়েডিজমের জন্য সে ওষুধ নিচ্ছে। এটা ছাড়াও তার আরও কিছু সমস্যা ছিল। আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে তিনি কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছেও গিয়েছিলেন 2 মাস আগে, এবং সাইকিয়াট্রিস্ট তাকে 4টি ওষুধ দিয়েছিলেন বিষণ্ণতার জন্য, যে ওষুধগুলো সে সাইড এফেক্টের ভয় খেতে পারেনি। তার ডিপেন্ডেন্সি এবং সাইড এফেক্টের একটা ভয় ছিল, স্টিগমা ছিল, অনেক কথা বলেছে, যেটা আমরা বলে থাকি কেউ ওষুধ খেতে নিলে, তখন তিনি আর ওষুধটা কন্টিনিউ করেনি। ডেফিনেটলি আমার কাছে হিস্ট্রিটা পড়ে মনে হয়েছে যে না, একটু বেশি হয়তো ওষুধ দেওয়া হয়ে গেছে, কারণ অনেক সময় 4টা ওষুধ বিষণ্ণতার প্রয়োজন হয় না। বিষণ্ণতা অবশ্যই ওষুধ প্রয়োজন হয়, বাট সেটা আমরা চেষ্টা করি কখনো 2টার বেশি না দিতে। কোনো কারণে হয়তো 4টা ওষুধ উনি খেয়েছিলেন, বাট সেটা সে খায়নি, এবং কাউন্সেলিংও কিন্তু তিনি গ্রহণ করেননি, রাইট? এবং তার মেইন সিমটমটা ছিল কি? মেইন সিমটমটা ছিল গত 3 মাস ধরে সে খুবই লো ফিল করছে, খুবই সুইসাইডাল ফিল করছে, এবং লাস্ট 17 দিন তিনি একদম ঘুমোতে পারছেন না। সো আমরা এখান থেকে যে জিনিসটা আমরা বের করব, আমরা যখন এই ভদ্রমহিলার সাথে কাজ করব, তখন যে 3টা জিনিস আমরা সবসময় দেখার চেষ্টা করব, যে সেটা হচ্ছে গিয়ে এই গল্পটাকে আমরা 3ভাবে সাজানোর চেষ্টা করব। একটা হচ্ছে গিয়ে আপনার প্রিডিসপোজিং, একটা হচ্ছে গিয়ে প্রিসিপিটেটিং, এবং একটা হচ্ছে গিয়ে পারপিচুয়েটিং। ঠিক আছে? আমি 3টা জিনিস আমি একটু লিখে দিচ্ছি। প্রিডিসপোজিং মানে হলো যে
যে ঘটনাগুলো আমাদেরকে ভালনারেবল করে, যে লাইক অতীতের কোনো ট্রমা বা কোনো লস, বা হয়তো তার প্যারেন্টিংটা খারাপ ছিল, হয়তো বাবা মা কারো কোনো নেগেটিভ হিস্ট্রি ছিল, বাবা মার মধ্যে সেপারেশন ছিল, বাবা মার মধ্যে ঝগড়া ছিল, বাবা মার কারো ডিপ্রেশন ছিল, কারো একটা হেড ইনজুরি ছিল। সোজা কথা, যে জিনিসটা ভিত তৈরি করে ভবিষ্যতে ডিপ্রেশন প্রোন হওয়ার। ডেফিনেটলি যে কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকা মানে কিন্তু কখনোই এরকম না যে তার বিষণ্ণতা হতেই হবে, তা না। বাট এটা হচ্ছে কি জাস্ট ভিতটাকে তৈরি করে। বলা হয় যে যার 13 বছর বয়সের আগে মা বা বাবা মারা যায়, স্পেশালি যদি মা মারা যায়, এবং স্পেশালি যদি সেই ভিকটিম যদি একজন ফিমেল হয়, তখন তার প্রিডিসপোজিং ফ্যাক্টর খুব হাই। বলা হয় যে কোনো মেয়ে যদি সিঙ্গল মাদার হয় এবং তার কোনো হেল্পিং হ্যান্ড না থাকে, তার ডিপ্রেশনের জন্য এটা একটা হাইলি রিস্কি একটা ফ্যাক্টর। বাবা মা কারোর মধ্যে যদি বিষণ্ণতা থাকে, সেগুলো একটা খুব প্রিডিসপোজিং ফ্যাক্টর। যে কোনো মেডিকেল ইলনেস একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। পূর্ববর্তী কোনো ডিপ্রেশনের হিস্ট্রি যে কোনো পরবর্তী ডিপ্রেশনের জন্য একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। সহজ কথা হলো, আমার এই বিষণ্ণতার জন্য কোনো রিস্ক ফ্যাক্টর আমার জীবনে আছে কিনা, যেটা আমার গল্প থেকে আমি ডিরাইভ করি। আপনারা সবাই চিন্তা করবেন যে এই গল্পে কী কী জিনিস থাকতে পারে যেটা তাকে আসলে প্রিডিসপোজ করতে পেরেছে, রাইট? সো আমরা কতগুলা পয়েন্ট আমি আপনাকে বলছি, আপনারা যদি খেয়াল করেন গল্প। প্রথম যে প্রিডিসপোজিং ফ্যাক্টরটা তার ছিল সেটা হচ্ছে গিয়ে সো লস অফ মাদার অ্যাট এজ 12। যেটা বলছিলাম যে 13 বছর বয়সের আগে বাবা কিংবা মা যে কোনো একজন মারা যাওয়া, স্পেশালি সে যদি একজন ফিমেল হয়, তার জন্য এটাকে বলা হয় এটাকে খুবই হাই রিস্ক ফ্যাক্টর ডিপ্রেশন হওয়ার জন্য। ওনার কিন্তু এটা ছিল, উনি 12 বছর বয়সে মাকে হারিয়েছেন, এবং তাও এটা খুব সাডেন ডেথ ছিল, একটা কার অ্যাক্সিডেন্টে হারিয়েছেন। এটা তার শিশু মনকে কিন্তু ভীষণভাবে নাড়া দিয়েছিল। সেকেন্ড যে জিনিসটা তার ছিল, তার হিস্ট্রিতে তার পিয়ার রিজেকশন অ্যান্ড বুলিং ছিল। তিনি একটু সফট হার্টেড একটা মেয়ে ছিল, যাকে সবসময় বুলি করা হতো, তার ফেশিয়াল অ্যাপিয়ারেন্স নিয়ে বুলি করা হতো। তার পিয়ারদের মাঝে সে যেহেতু একটু চুপচাপ ছিল, যে কোনো চুপচাপ মানুষ একটু বেশি আমি বলছি একটু বুলি করে, খ্যাপা, এই ধরনের জিনিসগুলো আছে, এটা তার হিস্ট্রিতে খুব সিগনিফিকেন্ট ছিল। থার্ড যে ব্যাপারটা তার মাঝে ছিল সেটা হচ্ছে গিয়ে হাইপোথাইরয়েডিজম ইটসেলফ কিন্তু একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। যাদের হাইপোথাইরয়েডিজম থাকে, থাইরয়েড হরমোন কম থাকে, তাদের কিন্তু অনেকেরই কিন্তু বিষণ্ণতা লাইক সিমটম হতে পারে। সো দিস ইটসেলফ ইজ এ প্রিডিসপোজিং ফ্যাক্টর। এবং লাস্ট ছিল হচ্ছে তার ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপ্রেশন ছিল। তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ ছিল, তার বাবার কিন্তু ডিপ্রেশন ছিল। তো যখন আমাদের বাবা কিংবা মা অথবা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কারো ডিপ্রেশন থাকে, আমাদের কিন্তু ভবিষ্যতে আমাদের ডিপ্রেশন হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। সায়েন্টিফিক এভিডেন্সে দেখা যায় এটার অ্যাভারেজ গড়টা হচ্ছে 37%। সো আপনার বাবা মার যদি ডিপ্রেশন থাকে, আপনার ডিপ্রেশন প্রোন হওয়ার চান্স কিন্তু 37%। তার মানে এতে করে ভয়ের কিছু নেই। দেখুন 73%-এর তো হয় না। শুধুমাত্র আপনার বাবা মার ডিপ্রেশন থাকলে আমি ডিপ্রেসড হব, জিনিসটা এরকম না। এটা অনেক ডায়াবেটিসের মতো। আপনার বাবা মার যদি ডায়াবেটিস থাকে, আপনার কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্সটা বেশি, বাট এরকম না যে আমরা যদি হেলদি লাইফস্টাইলে চলি আমাদের ডায়াবেটিস হবেই, এরকম না। জেনেটিক ব্যাপারগুলো ইটস জাস্ট জিনিসটাকে পুশ করে বা রিস্কি করে, বাট এটা কখনোই এরকম বলে না যে এটা থাকলেই হবে, বাট চান্সেস কিন্তু আছে। দিস ইজ ওয়াই আপনারা যারা এটা শুনছেন, যদি এরকম দেখে থাকেন যে আপনাদের বাবা মা কারো ডিপ্রেশন আছে, বা এরকম ফ্যামিলি আপনাদের আশেপাশে থাকে, যে হয়তো আপনার ভাই বোন তাদের ডিপ্রেশন আছে, এখন আপনার ভাই বোনের যে ছেলে মেয়ে তাদেরকে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। তাদেরকে ছোটোবেলা থেকেই তাদের ইমোশনাল রেজিলিয়েন্স নিয়ে কাজ করতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট স্কিলস শিখতে হবে, এবং যে কোনো ডিপ্রেশনের আর্লি সাইন আপনারা যাতে আইডেন্টিফাই করতে পারেন সেটা শিখতে হবে। সো এই 27 বছরের ভদ্রমহিলার এই 4টা ঘটনা কিন্তু তাকে প্রিডিসপোজ করেছে। প্রিডিসপোজের সহজ বাংলা হচ্ছে, তাকে সোজা কথা আমরা একটা কথা বলি না যে কাটা ঘায়ে নুনের ছিটা, সো লাইক এটা হচ্ছে কাটা ঘা। হ্যাঁ, এটা হচ্ছে কাটা ঘা, তাকে ভালনারেবল করেছে, হ্যাঁ, তাকে দুর্বল করেছে, তার একটা ভিত তৈরি করেছে, একটা অনুর্বর ভূমি তৈরি করেছে, রাইট? কোনটা? একটা হচ্ছে তার মা মারা গিয়েছে 12 বছর বয়সে, একটা হচ্ছে তার পিয়ার রিজেকশন বুলিং ছিল স্কুল কলেজে, তার হাইপোথাইরয়েডিজম একটা মেডিকেল ইলনেস ছিল যেটা ইটসেলফ ডিপ্রেশন করে, এবং হচ্ছে তার বাবার ডিপ্রেশন ছিল। এই 4টা ঘটনা তাকে প্রিডিসপোজ করে ফিউচার ডিপ্রেশনের ক্ষেত্রে। এরপর আমরা দেখব প্রিসিপিটেটিং ফ্যাক্টরস। তার মানে হচ্ছে কি, তার যে একটা অতীতের ধাক্কা ছিল বা একটা কাটা ঘা ছিল, এই কাটা ঘায়ে আবার নতুন করে নুনের ছিটা বা ধাক্কা কীভাবে লাগলো। আপনি যদি দেখতে পারেন যে পাস্টে যে আমাদের যে হিস্ট্রিটা, সেখানে দেখবেন 2টা সিগনিফিক্যান্ট ফ্যাক্টর তার ছিল। একটা হচ্ছে ফাইট অ্যান্ড সেপারেশন উইথ স্পাউস অ্যান্ড লস অফ জব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে
মানে প্রিডিসপোজিং ফ্যাক্টর এবং প্রিসিপিটেটিং ফ্যাক্টরের মধ্যে যদি একটা সিমিলারিটি থাকে তখন কিন্তু হচ্ছে আপনার এই রোগটা হওয়ার চান্স বা ডিপ্রেশন হওয়ার চান্সটা বেড়ে যায়। দেখুন তার প্রিডিসপোজিং ফ্যাক্টরের মধ্যে কোন জিনিসটা ছিল, তার ইভেন্টগুলো কিন্তু লস রিলেটেড ইভেন্ট, তাই না? তার মা মারা যায়, এটা কিন্তু একটা লস ছিল তার কাছে, ঠিক আছে? এটা কিন্তু তার জন্য একটা লস ছিল। সো তারপর তাকে পিয়ার রিজেকশন করছে, বুলিং করছে, এটা 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 তাকে কিন্তু একটা আড়ালে ফেলে দিয়েছিল, সে কিন্তু চুপসে গিয়েছিল, এটা এক ধরনের লস ছিল তার জন্য। সো এই মানুষটা যখন লাইফে নিজের জীবনে এসে সে একটা সেপারেশনে যায়, তখন দুইটা ঘটনা কিন্তু সামঞ্জস্য হয়ে যায়, মিলে যায়। আমাকে বুঝাতে পেরেছি? তখন মিলে যায়। সো অতীতের কোনো লস বা ফেলিওরের ইভেন্ট পরবর্তীকালে যদি আমরা আবার সেখানে লস বা ফেলিওর এক্সপিরিয়েন্স করি, তখন কিন্তু আমাদের ডিপ্রেশন প্রোন হওয়ার চান্স বেশি থাকে। অতীতের ঘটনা যদি তার লস না হয়ে অন্য কিছু হতো, অন্য ধরনের স্ট্রেস থাকতো, ধরেন ফাইন্যান্সিয়াল স্ট্রেস বা অন্যান্য স্ট্রেস, সেক্ষেত্রে কিন্তু সেটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসাবে এতটা স্ট্রং হতো না যতটা না লস তার জন্য স্ট্রং হয়েছে। সো যেহেতু সে আগেও দু একটা জিনিস সে হারিয়েছে, তার নিজের জীবনে সে যখন অ্যাডাল্ট হলো তখন এই জিনিসটা যখন মিলে গেল, এটা তার অনুর্বর ভূমিটাকে ভীষণভাবে নাড়া দিল, ভীষণভাবে ধাক্কা দিল। দ্যাটস ওয়াই তার ডিপ্রেশন হলো। এবং লস অফ জব, যেহেতু করোনা মানে আসার পরে সে একজন ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার ছিল, সে খুব ভালো কাজ করতো, তার একটা মানে গুড ফিলিং ছিল তার জবটা নিয়ে, পরপর দুটা ধাক্কা উনি খান। 4 মাস আগে হচ্ছে গিয়ে তার সেপারেশন অ্যান্ড ফাইট হয় উইথ হার স্পাউস, অ্যান্ড 2 মাস আগে তার চাকরিটা চলে যায়। তো তার প্রিডিসপোজিং ফ্যাক্টরটাকে প্রিসিপিটেট করে ডিপ্রেশন আনে হচ্ছে কি এই দুইটা ফ্যাক্টর, আমরা হিস্ট্রি যদি পড়ে জানতে পারি। এরপর আমরা দেখব পারপিচুয়েটিং ফ্যাক্টর। পারপিচুয়েটিং ওয়ার্ডটা কারো যদি বোঝা একটু মানে কষ্ট হয়ে যায়, এটা হচ্ছে মেইনটেইনিং ফ্যাক্টর। তার মানে হলো যে কোন ঘটনাগুলো তার ডিপ্রেশনটাকে আসলে মেইনটেইন করছে। প্রথম যদি আমরা পয়েন্টটা বলি, আপনারা যদি দেখে থাকেন যে তিনি ওষুধ খাচ্ছিলেন না ঠিক মতো। ডিপ্রেশনে কিন্তু ওষুধ প্রয়োজন হয় মাঝে মাঝে, অনেক সময়। হ্যাঁ, এরকম হয়তো আপনাদের এক্সপিরিয়েন্স হয়েছে যে হয়তো কারো কাছে আপনি গিয়েছেন, ওষুধ কাজ করেনি। অনেক সময় ডক্টরের কিছু ফল থাকে, অনেক সময় ক্লায়েন্টের ফল থাকে। ডক্টরের ফল থাকে হয়তো তিনি হয়তো একটু বেশি ওষুধ দিয়ে দেন, পেশেন্টকে হয়তো ব্রিফ করে দেওয়ার সময় পান না যে কী সাইড এফেক্ট হবে, কারণ সকল ওষুধেই টুকটাক সাইড এফেক্ট হয়। ক্লায়েন্টও ঠিক বুঝতে পারেন না কেন আমাকে ওষুধ দেওয়া হলো। অনেক সময় ক্লায়েন্ট খুব অস্থির থাকেন যে কেন 2-3 দিনে ওষুধ কাজ করছে না, কারণ অ্যান্টিডিপ্রেশনগুলো কাজ করতে সাধারণত 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। যেটাই হোক না কেন, আমার এটা নিয়ে একটা আলাদা ভিডিও আমার করা আছে, আপনি দেখবেন যে 3rd না যেন 4th এপিসোড আমি করেছি, যে কখন ক্লায়েন্টের ইস্যু থাকে, কখন ডক্টর ইস্যু থাকে, যে কারণে বিষণ্ণতা সারে না। বাট এখানে আপনি দেখবেন যে হিস্ট্রিতে খুব প্রমিনেন্টলি দেখা গিয়েছে সে অনেক বেশি সুইসাইডাল, তার মানে তার ডিপ্রেশনটা খুব সিভিয়ার। যখনই আপনি দেখবেন যে ডিপ্রেশনের মধ্যে সুইসাইডাল থটস বা ফিলিং এসেছে, আপনার অন্য কিছু বোঝা দরকার নাই, তার মানে বিষণ্ণতাটা খুবই তীব্র স্টেজে চলে গিয়েছে। সো সে যে ওষুধ খাচ্ছে না, দিস ইট সেলফ কী হচ্ছে, তার বিষণ্ণতাটা কিন্তু সারতে সাহায্য করছে না, কারণ ওষুধ খাওয়াটা খুবই দরকার যখন আমরা খুব তীব্র ডিপ্রেস থাকি। সেকেন্ড হচ্ছে তিনি কাউন্সেলিং করছেন না। তাই সাইকিয়াট্রিস্ট কিন্তু তাকে কাউন্সেলিং নেওয়ার কথা বলেছিল, বাট তিনি কাউন্সেলিং গ্রহণ করছেন না। তিনি হয়তো মনে করছেন কাউন্সেলিং করে লাভ হবে না বা উপকার হবে না, হয়তো বা লেজিনেস থেকে বা স্টিগমা থেকে কাউন্সেলিং করছেন না। এই কেসটাতে আপনি যদি খেয়াল করে দেখেন, শুধুমাত্র ওষুধ কিন্তু তাকে হেল্প করবে না। এই কেসটাতে অবশ্যই ওষুধের পাশাপাশি তার সাথে একটু বসা লাগবে, তার কথাটা মানে ভেন্টিলেট করে শোনা লাগবে। তার তো মনে অনেক কষ্ট, এবং এই কষ্টের ক্ষেত্রে আপনার সবসময় খেয়াল রাখবেন, আমরা যদি একজন ডাক্তারের কাছে যে অ্যাটলিস্ট আমাদের যে নেগেটিভ ইমোশনগুলো আছে এগুলো যদি একটু বলতে না পারি, তখন হয় কি আমাদের পজিটিভ ইমোশন আসার জন্য তো একটা স্পেস দরকার হবে, তাই না? সেই স্পেসটা আমাদের মানে হৃদয় মানে হয়ে ওঠে না। লাইক এটা একজন ডক্টর হিসেবে আপনারা সবসময় খেয়াল রাখবেন, বা একজন প্রফেশনাল হিসেবেও খেয়াল রাখবেন যে কিছু সময় আপনি আপনার ক্লায়েন্টকে 2-3 মিনিট কথা বলেই বুঝবেন যে তার ভিতরে অসম্ভব নেগেটিভ এনার্জি ভরে গেছে, নেগেটিভ ইমোশনে ভরে গেছে, অনেক ইমোশনাল গার্বেজ তার জীবনের গল্পের কারণে জমা রয়ে গেছে। সেগুলো যদি আপনি বের করতে না দেন, আপনি কখনোই তাকে জাস্ট সাজেশন দিলে সে কিন্তু নিতে পারবে না। সে যখন এটা বের করে ফেলবে, তারপর তার জায়গাটা ফাঁকা হবে, এবং ফাঁকা হলে তখন আপনি কিন্তু কিছু জিনিস দিতে পারবেন। দ্যাটস ওয়াই আমরা অনেক পেশেন্টদেরকে কিন্তু ডায়েরি লিখতে বলি। রেগুলার বেসিসে যদি আমরা ডায়েরি লিখি, আমাদের ইমোশনাল গার্বেজটা কিন্তু প্রতিদিন আমাদের মন থেকে বের হয়ে যায়, মাথা থেকে বের হয়ে যায়, তখন আমাদের পজিটিভ ইমোশনের জন্য অনেক স্পেস তৈরি হয়। সো কাউন্সেলিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এক্ষেত্রে একজন যে কোনো মানুষের জন্য, যে তার কথাটা শোনা। একজন ডক্টরের যদি নিজের সময় না থাকে, সে তাহলে একজন কাউন্সিলর বা সাইকোলজিস্টকে বলবে যে না, আপনি ওনাকে নিয়ে একটু বসেন, বাট
এটা পেশেন্টকে বলাটা খুব জরুরি যে না আপনার একটু কথা বলতে হবে। অনেক সময় ক্লায়েন্ট নিজেও হয়তো এটা বুঝতে পারবেন না, একজন ডক্টর হিসেবে আমাদের করণীয় যে তাকে আপনি বলে দেন। দিস ইজ ওয়াই লিসনিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা এই ভিডিওটি দেখছেন শুনছেন, আপনাদের কাছে যখন অনেকেই আসে এবং তার গল্প জাস্ট তারা শেয়ার করে এবং আপনি হয়তো কোনো সাজেশনই দেননি, আপনি জাস্ট হৃদয় মন দিয়ে আপনি শুনেছেন এবং আপনি দেখলেন যে তিনি বললো যে আমার না তোমার সাথে কথা বলে খুব হালকা লাগছে, ভালো লাগছে। কেন তার ভালো লাগে, কেন তার হালকা লাগে? কারণ তার ইমোশনাল গার্বেজটা তার মানে রিলিজ হয়ে গিয়েছে, তার মনে এখন অনেক স্পেস তৈরি হয়েছে। সেই স্পেসে হয়তো এমনিতেই তখন আপনার কিছু পজিটিভ ইমোশন এমনিতেই ঢুকে গিয়েছে, বাট অ্যাটলিস্ট তার বোঝাটা হালকা হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? এই বোঝাটা হালকা হতে না দিলে আমরা আসলে মানুষটাকে নিয়ে কাজ করতে পারি না। এই ধরনের একটা স্টোরিতে ওষুধ খাওয়ার পাশাপাশি অ্যাটলিস্ট একদিন লম্বা সময় বসাটা খুব জরুরি। কার কতদিন কাউন্সেলিং লাগে এটা ঠিক আসলে বলা যায় না। কেউ একদিনে খুব সুন্দর গুছিয়ে বলতে পারেন, কারো 4 থেকে 5 দিন লাগে, কারো ইনফ্যাক্ট 10 থেকে 12 দিন লাগে। বাট অ্যাটলিস্ট আমি বলবো একদিনের জন্য হলেও আপনার মনের কথা কাউকে খুলে বলাটা খুব জরুরি। সে যদি প্রফেশনাল হয় খুবই ভালো। এটা কাকে বলবেন? সাইকিয়াট্রিস্ট হতে পারে, সাইকিয়াট্রিস্টের সময় না হলে আপনি সাইকোলজিস্টকে বলেন, সাইকোথেরাপিস্টকে বলেন, কাউন্সেলরকে বলেন, বাট কাউকে না কাউকে জিনিসটা আপনি বলেন। এটা ছাড়া এটা সম্ভব নয়, রাইট? তারপরে যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে মানে যেটা মেনটেন করছে সেটা হচ্ছে কি তারা অসুখটার নাম জানে না। সো ডাজ নট নো দ্য নেম অফ দ্য ডিজিজ। উনি কিন্তু জানেন না যে ওনার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এবং এটা যে সিভিয়ার ভ্যারাইটি। সো এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পারপেচুয়েটিং ফ্যাক্টর বা মেনটেনিং ফ্যাক্টর। কারণ ধরুন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার ডায়াবেটিস ধরা পড়েছে এবং আপনি জানেন না যে আপনার ডায়াবেটিস, তাহলে আপনি কীভাবে ডায়াবেটিসের পরবর্তী জিনিসগুলো করবেন? আপনার তো ইচ্ছে করবে না যে আমি হাঁটবো, আমি ইনসুলিন নিব, আমি তো নিজেকে মিষ্টি খাবার পরিমাণ কমিয়ে দিব। ডিপ্রেশনও এরকমই একটা রোগ ডায়াবেটিসের মতো, এটাকে সারিয়ে তোলা যায় বা কন্ট্রোলে রাখা যায়। বাট তার আগে তো আপনার জানতে হবে যে ডিপ্রেশনটা কেন হলো। ডিপ্রেশনের তো অনেক টাইপস আছে। আমরা ডিপ্রেশনের টাইপ নিয়ে কিন্তু একটা ক্লাস করেছি না? ডিপ্রেশন যেটা আমব্রেলা হয়, এটার নিচে অনেক ধরনের ডিজিজ আছে। এটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে, ডিসথাইমিয়া হতে পারে, তারপর হচ্ছে গিয়ে আপনার উইন্টার ডিপ্রেশন হতে পারে, এটা প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার হতে পারে, অ্যাটিপিক্যাল ডিপ্রেশন হতে পারে, অনেক কিছু হতে পারে। এবং প্রতিটা ডিসঅর্ডারে আবার মাইল্ড, মডারেট, সিভিয়ার ভাগ আছে। আবার ডিপ্রেশনের সাথে অ্যাংশাস ডিস্ট্রেস থাকতে পারে, মুড কনগ্রুয়েন্ট হ্যালুসিনেশন, ডিলিউশন হতে পারে, অনেক ধরনের টাইপ আছে। সো এটা জানাটা খুব জরুরি যে আমার রোগটার নাম কি। আমি যদি রোগটার নাম না জানি আমি তো সিরিয়াস হব না, আমি তো বুঝবো না যে এটা একটা প্রবলেম। নাহলে আমার কাছে মনে হবে যে আমি মনে হয় দুঃখ বিলাসী, আমি মনে হয় পারতেছি না, আমি মনে হয় একটু কক্সবাজার থেকে ঘুরে আসলে ভালো হবে, আমি মনে হয় একটু ধৈর্য ধরলে নামাজ পড়লে ঠিক হয়ে যাবে। না না না, যদি আপনার ডিপ্রেশন হয়, ক্লিনিক্যাল ডিপ্রেশন, এক্ষেত্রে এগুলো কিছু কাজ করবে না, আপনাকে আগে সায়েন্টিফিক ওয়েতে ট্রিটমেন্ট নিতে হবে। প্যারালালি আপনি নামাজ পড়তে পারেন, আপনি ধৈর্যের স্কিল বাড়াতে পারেন, ঘুরতে যেতে পারেন, ওটা পরবর্তীতে আসবে। বাট এই মুহূর্তে আপনার দরকার আসলে বৈজ্ঞানিক চিকিৎসা। এবং লাস্ট যে জিনিসটা তাদের ডিপ্রেশনটাকে পারপিচুয়েট করেছে সেটা হচ্ছে গিয়ে ফ্যামিলি নট এডুকেটেড করে। তার মানে তার ফ্যামিলিতে ডিপ্রেশন নিয়ে খুব ভালো ধারণা ছিল না, রাইট? তার ফ্যামিলি এটাকে খুব গুরুত্ব দিত না, সে আশপাশ থেকে সাপোর্ট পাচ্ছিল না। সো দিস ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট মেনটেনিং ফ্যাক্টর। এখন আপনারা দেখুন যে আপনার কাছে তো তিনি এসেছে, আমাদের প্রথম কাজটা কী হয় বলুন তো? এটা আমরা এখন আলোচনা করব। এই যে প্রিডিসপোজিং ফ্যাক্টর, এই যে প্রিসিপিটেটিং ফ্যাক্টর এবং এই যে পারপেচুয়েটিং ফ্যাক্টর, এর মাঝে আমরা কোন জিনিসটাকে নিয়ে আগে কাজ করব এটা বোঝাটা খুব জরুরি। সবার আগে কাজ করব আমরা পারপেচুয়েটিং ফ্যাক্টর বা মেইনটেনিং ফ্যাক্টর নিয়ে। এই জন্যই সাইকিয়াট্রিস্ট আপনাকে আগে ওষুধের কথা বলে, আগে হিস্ট্রির এই যে মানে বেসিক কাউন্সিলিংয়ের কথা বলে, আপনার প্রবলেম সলভিংয়ের কথা বলে। তারপর যদি আপনি রোগটা সম্বন্ধে না জানেন, রোগটা সম্বন্ধে বলার চেষ্টা করে, এবং হচ্ছে কি ফ্যামিলি যদি না বুঝে ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করে। আমি জানি যে আপনাদের এখানে এসে হয়তো অনেক কথা বলতে ইচ্ছা করে, উইচ ইজ ইম্পর্টেন্ট, যেটা আমরা কাউন্সিলিংয়ে বলেছি। বাট সেটার জন্য হয়তো সাইকিয়াট্রিস্টের একটা আলাদা প্ল্যান আছে। সেটার জন্য হয়তো সাইকিয়াট্রিস্ট একজন সাইকোলজিস্ট নিযুক্ত করে, কাউন্সিলর নিযুক্ত করে, বা নিজে হয়তো আরেকদিন সময় দিয়ে করে। বাট প্রথম দিন বা প্রথম দিকে মানে মূলত যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে আগে এই জিনিসগুলো করা, আগে মেনটেনিং ফ্যাক্টর নিয়ে কাজ করা। পারপেচুয়েটিং ফ্যাক্টর যখন ঠিক হয়ে গেল তখন আমরা কোনটা নিয়ে কাজ করব? তখন আমরা কাজ করব প্রিসিপিটেটিং ফ্যাক্টর নিয়ে। তার মানে যে একই দুটো লস গিয়েছে, এই যে আপনি চাকরি হারিয়েছেন এবং হচ্ছে গিয়ে আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গিয়েছে, এইটা নিয়ে তখন আমার মানে দীর্ঘ সময় কাজ করতে হবে। কখন? যখন আমি ওষুধ দিয়ে ডিপ্রেশন কমিয়ে এনেছি, যখন আমি কাউন্সিলিং করে মানে অনেক পজিটিভ স্পেস ক্রিয়েট করেছি, যখন ফ্যামিলি জানে ডিপ্রেশন কী, যখন রোগী জানে ডিপ্রেশন কী, কতদিনে, শুধু ডিপ্রেশন কী না, কতদিনে সারবে, কতদিনে
আমরা কি করব, ওষুধ কতদিন খেতে হবে, যখন এগুলো ক্লিয়ার হয়েছি তখন আমি প্রিসিপিটেটিং ইভেন্টে যাব, যে আমি এই যে সেপারেশনটা কীভাবে আসলে হিল করতে পারি, হোয়াট ইজ দ্য সাইকোলজি অফ a heartbreak or a divorce or a separation or any loss, right? ওটা নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করবো কীভাবে কোপ করতে হবে, রাইট? যে কোনো হার্টব্রেক একটা খুব কমপ্লেক্স সাইকোলজিক্যাল ফেনোমেনা, বাট সেটা পরবর্তীতে আসবে। প্রথম দিন আসার সাথে সাথে কিন্তু আমি মানে সেপারেশনটা নিয়ে কথা বলবো না, কারণটা কি? কারণ এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয়নি, এবং এই জিনিসগুলো নিয়ে যদি কাজ করা না হয়, আমি যদি প্রথম দিন থেকেই আমরা সেপারেশনে চলে যাই, তখন আসলে ডিপ্রেশনটা সাইন্টিফিক ওয়েতে হিল হবে না, কখনোই হবে না। এই জিনিসটাই অ্যাজ ক্লায়েন্টস আমরা চাই যে আপনারা আরও এডুকেটেড হন, আপনারা বুঝেন, বা অ্যাটলিস্ট সাইকিয়াট্রিস্ট হিসেবে আমাদের কাজ হচ্ছে আপনাদের বোঝানো যে কেন আমরা এই জিনিসগুলো করি। অনেক সময় আমরা হয়তো জাস্ট করি বা আপনাদের উপর আরোপ করি, বাট আমরা বুঝিয়ে হয়তো বলার সুযোগ হয় না, বা আমাদেরও হয়তো ভুল হয়। বাট এই ভিডিওর মাধ্যমে আপনারা অ্যাটলিস্ট জানতে পারছেন যে না, কেন আমরা প্রথমে কাজগুলো করি, কেন প্রিসিপিটেটিং ইভেন্টে পরে যাই, রাইট? সো আমরা একটা হচ্ছে কি সেপারেশনের সাইকোলজি তখন নিয়ে কাজ করি, আরেকটা হচ্ছে কি তার চাকরি চলে গেছে, তখন আমরা মানে ক্লায়েন্টের সাথে বসে প্ল্যান করি যে না, চাকরিটা চলে গেছে, এখন ফাইন্যান্সটা কীভাবে মেনটেন হবে, কীভাবে ফিউচারে আরও আমরা অন্য জায়গায় চাকরিতে অ্যাপ্লাই করতে পারি, হ্যাভিং দ্য পটেনশিয়াল স্কিলস উই হ্যাভ। এমনিতেই হয়তো ডিপ্রেশনের কারণে সে হয়তো ভেবেছে যে আমার একবার যখন চাকরি চলে গেছে আর বোধহয় কোথাও চাকরি হবে না। আমরা পড়েছি না যে ওভার জেনারেলাইজ করে ফেলে আমরা ডিপ্রেস থাকলে আমরা একটা ঘটনাকে অনেক বেশি বড় করে দেখি। সো এমনিতেই ডিপ্রেশন যদি কমে যায়, দেখবেন যে প্রিসিপিটেটিং ইভেন্ট নিয়ে কাজ করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে। লাস্টে আমরা কি করব? লাস্টে হচ্ছে কি আমরা কাজ করবো হচ্ছে প্রিডিসপোজিং নিয়ে, তাই না? তার এই যে ছোটোবেলার মারা যাওয়ার যে ট্রমা, সেটা হয়তো তাকে এখনও পোক করে, সে হয়তো এটা নিয়ে এখনও নাইটমেয়ার্স দেখে, সে এখনও তার মাকে মিস করে। এই যে তার হাইপোথাইরয়েডিজম, এই জিনিসগুলো নিয়ে এটা আসলে ঠিক আছে কি না, তারপর তার যে পিয়ার রিজেকশন, যে বুলিং ছিল, এটাকে সে এখনও কীভাবে প্রসেস করে, নাকি এখনও সে কোনো গ্যাদারিংয়ে গেলে তার মনে হয় যে আমাকে সবাই রিজেক্ট করবে, সে হয়তো এখনও সমালোচনা নিতে পারে না, সে হয়তো এখনও যে কোনো ধরনের আপস অ্যান্ড ডাউনস নিতে পারে না। কেন নিতে পারে না? কারণ তার এই যে চাইল্ডহুড ট্রমা থেকে। সো সেটা কিন্তু কাজ করবো আমরা অনেক পরে। এরকম হয় অনেক সময় যে ক্লায়েন্ট এসে আমাদেরকে বলতে থাকে সেই অতীতের কথা যেটা খুবই সিগনিফিক্যান্ট, বা বাবা মার কথা যেটা খুবই সিগনিফিক্যান্ট, কোনো একটা ইমোশনাল অ্যাবিউজের কথা যেটা খুবই সিগনিফিক্যান্ট, বাট আমরা কেন তাকে সবসময় পারপিচুয়েটিং ফ্যাক্টরে টানি, মেনটেনিংয়ে টানি? কারণ আমরা যদি এখানে কাজ না সেরে ওই জায়গায় যাই, তখন পেশেন্টটা সাইন্টিফিক উপায়ে হিল হয় না। কারণ আমি যতই চাইল্ডহুড ট্রমা নিয়ে কাজ করি, তার যদি ডিপ্রেশন লেভেল খুব সিভিয়ার থাকে, চাইল্ডহুড ট্রমা নিয়ে সে নিজেই কাজ করতে পারবে না। কারণ ডিপ্রেশনের কোর ক্রাইটেরিয়া কি? আমার নিজেকে খুব নেগেটিভ লাগে, আশেপাশে সব কিছু নেগেটিভ লাগে, ফিউচারটাকেও নেগেটিভ লাগে। সো এই থট যদি আমি একে ঠিক না করি পারপিচুয়েটিং ঠিক করার মাধ্যমে, তখন আমি তো কখনো চাইল্ডহুড ট্রমা ঠিক করতে পারবো না, ওই জায়গায় তো আমি যেতেই পারবো না, কারণ সে তো সব কিছু নেগেটিভই ভাবছে এখনও, বিকজ অফ হিজ ওর হার ডিপ্রেশন। দ্যাটস ওয়াই এটা একটা সাইন্টিফিক উপায়, পর্যায়ক্রমে ধাপে ধাপে জিনিসটা আগাতে হয়, ঠিক আছে? সো এই আলোচনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা সবার আগে কী নিয়ে কাজ করব, সবার আগে কাজ করব হচ্ছে পারপিচুয়েটিং বা মেনটেনিং ফ্যাক্টরগুলো নিয়ে, তারপর কাজ করব প্রিসিপিটেটিং ফ্যাক্টর নিয়ে, তারপর কাজ করব প্রিডিসপোজিং ফ্যাক্টর নিয়ে। আমি আবারও বলছি কোনটা কি। প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে এমন কিছু ঘটনা যেটা আমাদের ভিতটাকে দুর্বল করে দেয়, যে কোনো লস, যে কোনো ফেইলিওর, যে কোনো রিজেকশন, যে কোনো কষ্ট, যে কোনো খারাপ লাগা, যে কোনো প্যারেন্টিংয়ের ফল্ট, যে কোনো হেড ইনজুরি, যে কোনো রকম শারীরিক রোগ, সেটা হচ্ছে ভিতটাকে দুর্বল করে। প্রিসিপিটেটিং কী করে? এই নরম ভিতে সেটা বড় ধাক্কা দেয়, এবং এই ধাক্কাগুলো যখন প্রিডিসপোজিংয়ের সাথে অ্যালাইন থাকে, তখন ডিপ্রেশনের চান্সটা বেশি থাকে। তারপর কি হয়? তারপর পারপিচুয়েটিং ফ্যাক্টর থাকে, যে লাইক সে ডিপ্রেশনে ভুগেছে, বাট সে হয়তো জানে না তার রোগটার নাম কি, সে জানে না তার কোন টাইপের রোগ হয়েছে, সে হয়তো ওষুধ ঠিক মতো নিচ্ছে না, একদিন খাচ্ছে না, সে হয়তো ওষুধের সাইড এফেক্টের ভয় এটা করছে, তার হয়তো ডক্টর ভালো লাগেনি, সে ডক্টর হয়তো তাকে কাউন্সেলিং নিতে বলেছে, সে হয়তো কাউন্সেলিং নিচ্ছে না, সে হয়তো একদিন নিয়েছে, বাট তার নেওয়া দরকার ছিল 4 দিন বা 5 দিন, সে পুরো কোর্সটা সম্পূর্ণ করেনি। তার ফ্যামিলি জানে না, আমরা তাকে বলে দিচ্ছি, ফ্যামিলি বাসায় গেলে তাকে আরও নানান রকম বাজে কথা বলে, যদি পাগলের ডাক্তার কাছে কেন গেছিস, আরও তাকে প্রেশার দেয়। এগুলো কাজ না করে আমি কখনো উপরের লেয়ারে কাজ করতে পারবো না। সো আজকে আমরা ভিডিওতে শিখলাম যে আমাদের যে কোনো একটা বিষণ্ণতার গল্প কীভাবে সাজানো যায়, যখন আপনি শুনবেন কেন এই ঘটনা, কীভাবে আপনি কাজটা করবেন, কেন সাইকিয়াট্রিস্টের রোলটা ইম্পর্টেন্ট, এবং কেন যে আপনি শুনছেন, জাস্ট শোনার মাধ্যমে কীভাবে আপনি আসলে মানুষকে সাইন্টিফিক উপায়ে হেল্প করছেন।